মহারাজ স্বর্ণলতা রাজকুমারীকে বিবাহ করে নেয়। চন্দ্রা পায় তার মা। মা, মা গো, আমি তোমার সেই কন্যা গো মা, যাকে তুমি জন্ম দিয়েও তার মুখ দেখার সৌভাগ্য হয়। মা কুমারী, আমার বুকে আয়। এই বুকটা সবসময় খা খা করতো জানিস। সংবাদ আছে মহারাজ। রানীমা রানীমা অন্তঃসত্ত্বা। এ একা রেখো না, আর আমার সন্তানকে তুমি নিজের সন্তান মনে করে মানুষ করো। তাকে কখনো কষ্ট দিও না। আমার বিশ্বাস তুমি তাকে খুব যত্ন করে। রানীমা, রানীমা আর নেই মহারাজ। রানীমা তার ভুল বুঝতে পেরে কুমারীর কাছে এসে ক্ষমা চায়। কুমারী, তুমি আমাকে ক্ষমা করো মা। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল আমি বুঝতে পেরেছি কুমারী। না না, রানীমা, আপনার কোনো দোষ নেই। আপনি মাতা হিসেবে যা করার তাই করেছেন। কোনো মা তার সন্তানের ক্ষতি হোক সেটা চায় না। সেটা কখনোই কোনো মা মেনে নেবে না। আগের সকল কথা ভুলে যান রানীমা। আমি আগের কথা নিয়ে মন খারাপ করতে চাই না। কুমারী ও মহারানীর কথোপকথন শেষ হয়। আজ কুমারীর ফুলশয্যা। কুমারী ভীষণ খুশি। কুমারী, কুমারী, আমি হিংসার বশে তোমাকে না বুঝে অনেকভাবে বিপদে ফেলেছি। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কুমারী, বোন আমার, আমার বোন যে বড্ড অশান্ত হয়ে আছে। তুমি দয়া করে আমাকে ক্ষমা করো বোন। এই তো বললে আমি তোমার ছোট্ট বোন। তবে তবে আর ক্ষমা চাওয়ার কি আছে বলো দিদি? তুমি আমার দিদি। যা হবার তা তো হয়ে গেছে। সেগুলো নিয়ে আর না হয় কথা না বলি। যা ভাগ্যে ছিল তাই হয়েছে। এগুলো নিয়ে আর মন খারাপ করো না দিদি। আজ আমি ভীষণ খুশি। বলতে না বলতেই কুমার কক্ষে প্রবেশ করেন। আরে, রাজকুমারী স্বর্ণলতা, আমি সত্যি তোমার কাছে ভীষণ কৃতজ্ঞ। তুমি আমার কুমারীকে সুন্দর করে সাজিয়েছো। কুমারের মুখে এই কথা শুনে স্বর্ণলতা মনে দুঃখ আর মুখে হাসি নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। কুমারী, আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। তোমাকে দেখে যেন মনে হচ্ছে আকাশের চাঁদও তোমার সৌন্দর্যের কাছে হার মেনে যাবে। আমি তোমাকে আমার জীবন সঙ্গী করে পেয়ে ভীষণ খুশি কুমারী। তোমাকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। পরের দিনের সকালটা ছিল যেন মাধুর্য মাখা মিষ্টি ভোরের আলো, যেন ঠিকরে পড়া তারারা, যেন পাখির কলতানে ভেসে যাওয়া মধুময় সকাল। সকাল হতে না হতেই কুমারী রাজবাগানে তার কুমারের জন্য পাকা টসটসে আম পাড়তে চলে আসে। কুমারীর জীবন অনেক সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, যেন তার জীবনে কোনো দুঃখ নেই। আরে দিদি, তোকে এমন মানুষ কন্যা রূপে দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে রে। হ্যাঁ রে ভাই, আমাদের এতদিনের অপেক্ষার অবসান ঘটেছে। এবার ভাইফোঁটায় অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। কত বছর ধরে এই দিনের অপেক্ষা করেছি। কবে তোর কপালে ফোঁটা দেব। এবারে তবে চলেই এলো সেই দিন। ত্রিধাম ভাই, আমি যেন অনেক খুশি। আমার সব দুঃখ চলে গেছে, সব। আচ্ছা, সবই তো হলো, তবে আমার পিতামাতা, তারা কোথায়? কোথায় পাবো তাদের? কে দেবে খোঁজ? ঠিক তক্ষুনি আলোর রোশনাই জলজল করে ওঠে। শোনো, আমার মিষ্টি কুমারী, তোমাকে আমি ফুল করে বাঁচিয়ে রেখেছিলাম। তোমার জানার সময় হয়েছে। ত্রিধাম তোমার ছোট্ট ভাই, জমিদার গিন্নি তোমার মাতা, জমিদার তোমার পিতা। তোমার মাতা পিতার অগোচরে ঠাম্মা ও পিসি মিলে তোমাকে জমিদার বাড়ির পেছনের জঙ্গলে জ্যান্ত পুঁতে দেয়, যেন কেউ না জানতে পারে যে সেই বংশে প্রথম কন্যা সন্তানের জন্ম হয়েছে। এটা এটা কি করে পারলো? আমার ঠাম্মি হয়ে, আমার পিসি হয়ে
শুধুমাত্র তাদের বংশের কথা চিন্তা করে তারা আমাকে এভাবে জ্যান্ত পুঁতে দিতে পারলো? তাদের বুকে একটুও কাঁপলো না? আমার মাতা পিতার সাথে করা অন্যায়, আমার সাথে করা অন্যায়ের যোগ্য শাস্তি এবার তারা পাবে। তাদেরকে পেতেই হবে। তারা আজ পর্যন্ত যতগুলো অন্যায় করেছে তার শাস্তি আমি তাদেরকে দেব। একদম তাকে ছেড়ে দেব না। কি করে পারলো তারা অতটুকু অতটুকু বাচ্চা মেয়েকে জ্যান্ত পুঁতে দিতে? বলো গো মায়াপুরী, কি করে পারলো ওরা? কি করে পারলো? এবার ওদের শাস্তি পেতেই হবে, ছাড়বো না। পরদিন সকালে ভোরের আলো পাখির কিচিরমিচির ডাক শোনার সাথে সাথেই কুমারী তার পিতা ও মাতার সঙ্গে দেখা করার জন্য জমিদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কুমারী রাজমহলের কাউকেই জানায় না এই কথা। সে আগে গিয়ে তার মাতার সঙ্গে দেখা করতে চায়। ইস, আমার খোকাটাকে নিয়ে না আর পেরে উঠি না। এই বয়সে আমার হাতের খাবার না হলে নাকি তার মুখে রুচবে না। তাই কখনো হয়? এত বয়সে আমি যে আর পেরে উঠি না। না খেয়ে এখন কোথায় যে গেল? ছেলেটাকে নিয়ে আর পারি না। কবে যে বুঝবে আমার কষ্টটা? বলতে না বলতেই সেখানে কুমারী এসে হাজির হয়। কুমারী ডেকে ওঠে, ওমা, মাগো, আমি তোমার সেই কন্যা গো মা, যাকে তুমি জন্ম দিয়েও তার মুখ দেখার সৌভাগ্য হয়নি। আমার ঠাম্মি ও পিসি মিলে জমিদার বাড়ির পেছনের জঙ্গলে জ্যান্ত কবর দিয়েছিল গো মা। আমি তোমার মুখখানা দেখার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি গো মা। আমাকে একটু জড়িয়ে ধরো। কে তুমি মা? আমি তো তোমাকে চিনতে পারলুম না। তবে তবে তোমার মুখে মা ডাক শুনে আমার আমার বুকের ভেতরটা যেন শীতল হয়ে গেল গো মা। তুমি একথা কি করে জানলে যে আমি আমি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম? কি করে জানলে? শোনো গো জমিদার গিন্নি, আমি আসতে বাধ্য হলাম। এটাই হলো তোমার আসল কন্যা, যাকে তুমি পেটে ধরেছিলে। আর তোমার শাশুড়ি, জমিদার গিন্নি আর জমিদার মিলে এই ষড়যন্ত্র করে এই বাড়ির পেছনের জঙ্গলে কুমারীকে জ্যান্ত কবর দিয়েছিল। আমি তাকে সেখানে ফুল বানিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। ত্রিধাম তোমার কন্যার যত্ন নিত। আয় মা কুমারী, আমার বুকে আয়। এই বুকটা সবসময় খা খা করতো জানিস? মা কুমারী, আমার মনটা যেন পড়ে থাকতো তোর কাছে। আমার মন কখনোই মানতেই পারেনি যে আমার কন্যা নেই। তারা আমাকে ভুল বুঝিয়েছিল। মাগো, তোমাকে ছাড়া বড় হয়ে ওঠা যে ভীষণ কষ্টের ছিল গো মা। আমার ছোট্ট ভাইটা আমার খুব যত্ন নিয়েছে জানো মা। হায় হায়, কত বড় ভুল করেছি। কন্যা সন্তানও যে ঘরের লক্ষ্মী, ভুলে গেছিলুম, ভুলে গেছিলুম। বেশ কিছু বছর পরে কুমারীর জীবনে আর কোনো দুঃখ নেই। মাতা পিতা, ভাই এবং কুমারীর সাথে তার জীবন বেশ ভালো কাটছিল। কুমারী এখন রানী হয়েছে, আর রাজমাতা যিনি ছিলেন রানীমা, তিনি হয়েছেন এখন রাজমাতা। রাজমাতা এসে কুমারীকে বলে, শোনো মা কুমারী, আমি জানি তুমি একজন ভালো কন্যা, তুমি একজন ভালো রানীমা। তবে কুমারী, শুধু ভালো রানী হলেই তো একটা রাজ্য শাসন চলে না। আমি চাই এ রাজ্যের উত্তরাধিকার আসুক। আমার কুমারীর কোনো সমস্যা নেই, কিন্তু পণ্ডিত মশাই বললেন তোমার নাকি একটু সমস্যা আছে। তুমি নাকি মা হতে পারবে না। সন্তান সুখ নাকি তোমার লিখনে লেখা নেই। তাই আমি বাধ্য হয়ে কুমারকে আবারও বিবাহ দিতে চাচ্ছি কুমারী। কুমার অনেকক্ষণ হলো অপেক্ষা করছে কুমারীর জন্য। শোনো কুমারী, আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। তবে মাতা বলছিলেন এই বংশের উত্তরাধিকার দরকার। তাই আমিও
স্বর্ণলতাকে বিবাহ করতে রাজি হয়েছে কুমারী। তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে দেখো। এই কথা শুনে কুমারী মাথা ঘুরে পড়ে যায়। কুমার দেখে ভীষণ আতঙ্কিত হয় এবং সঙ্গে সঙ্গেই পণ্ডিত মহাশয়কে নিয়ে আসেন। পণ্ডিত মহাশয়, আপনি কি দেখলেন বলুন তো? কুমারীর হয়েছেটা কি? ও এভাবে পড়ে গেল কেন? কি হয়েছে কুমারীর? মহারাজ, মহারাজ, অত্যন্ত খুশির সংবাদ আছে মহারাজ। রানীমা, রানীমা অন্তঃসত্ত্বা, রানীমা মা হতে চলেছেন মহারাজ। তবে রানীমায়ের লেখনে বড় একটা ফাঁড়া আছে। সে সে এই সন্তানের মুখখানা দেখতে পারবে কিনা তাতে বড় শঙ্কা আছে মহারাজ। মহারাজ এই কথা শুনে আনন্দে পণ্ডিত মহাশয়কে এক পুটুলি মোহর দান করেন। আপনি চিন্তা করবেন না পণ্ডিত মহাশয়, আমি অবশ্যই কুমারীর যত্ন নেব। আমি কুমারীর কিচ্ছু হতে দেব না, দেখবেন কিচ্ছু হবে না। কুমারীর সন্তান হবে শুনে স্বর্ণলতা রাজকুমারী ভীষণ খুশি হয় এবং তার যত্ন নিতে থাকে। অন্যদিকে রাজমাতা, রাজপরিবারের সব থেকে বড় সদস্য রাজমাতা এসেও সেখানেই বসে থাকে। দিদি, তোমাকে একটা কথা বলি। আমার মনটা যেন বড্ড উগাইছে। মন বলছে আমি আর বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবো না। দয়া করে আমি চলে যাবার পর কুমারকে তুমি বিবাহ করে নিও। তাকে একা রেখো না। আর আমার সন্তানকে তুমি নিজের সন্তান মনে করে মানুষ করো। তাকে কখনো কষ্ট দিও না। আমার বিশ্বাস তুমি তাকে খুব যত্ন করেই রাখতে পারবে। কিছুক্ষণের মধ্যেই কুমারীর কোল আলো করে একটা কন্যা সন্তানের জন্ম হয়। হায় হায়, এই কম বয়সে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। আমাদের রানীমা কত ভালো ছিল, কত মিষ্টি একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে। মুখখানা দেখার সময় হলো না। কি করে মহারাজকে এই খবর দেব? কি করে দেব? মহারাজ, রানীমা, রানীমা আর নেই মহারাজ। রাজকুমারীকে স্বর্ণলতা রাজকুমারীর হাতে তুলে দিয়েছেন। আর তার ইচ্ছা ছিল মহারাজ আপনার বধূ বেশে স্বর্ণলতা রাজকুমারীকে দেখতে। এই কথা শুনে মনের দুঃখে আর কষ্টে তার রাজকুমারীকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজকুমারী স্বর্ণলতা অনেক সুন্দরভাবেই রাজকুমারীর খেয়াল রাখতে থাকে। রাজকুমারী চন্দ্রা অনেক সুন্দরভাবেই রাজকুমারী স্বর্ণলতার কোলে খেলতে থাকে। আর এগুলোই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে মহারাজ। মহারাজ স্বর্ণলতা রাজকুমারীকে বিবাহ করে নেয়। চন্দ্রা পায় তার মাকে, আর স্বর্ণলতা রাজকুমারী পায় কুমারকে। আর অপূর্ণ ভালোবাসা কুমারী সেখান থেকে দূর আকাশে তাদের এই সুন্দর সময় দেখে খুশি হয়।